৭৫ সালে তার বাবা নিহত হওয়ার পরে তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। এই সাইকোপ্যাথিস্ট এই শেখ হাসিনা এরপর থেকে শুরু করেছে ষড়যন্ত্রের রাজনীতি, প্রতিশোধের রাজনীতি আর বিভাজনের রাজনীতি। এইভাবে প্রতিশোধ গ্রহণ করতে করতে সে গোটা দেশ থেকে প্রতিশোধ নিয়েছে, গোটা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবার পায়তারা চালিয়েছে। প্রতিশোধ নিতে নিতে স্বয়ং আওয়ামী লীগের কাছ থেকেও সে প্রতিশোধ গ্রহণ করেছে। গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আমির মজলিস আল্লামা মামুনুল হক। আল্লামা মামুনুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار صدق الله العظيم। বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় ও স্থানীয় দায়িত্বশীল সর্বস্তরের কুষ্টিয়া জেলাবাসী, ধর্মপ্রাণ মুসলমান ভাই ও তৃণমূল পর্যায় থেকে সমবেত আমার প্রাণপ্রিয় সংগঠনের নেতাকর্মী ভাইয়েরা, আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যেই মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী যুগের নব্য লেডি ফেরাউন জালিম হাসিনা শাহী সরকারকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার মতো সুযোগ করে দিয়েছেন। এরপরে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে যারা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন। 2009 সালের পিলখানা ট্রাজেডিতে, 2013 সালের শাপলা চত্বরে ঘুমন্ত নবী প্রেমিক তাওহীদ জনতার উপর পরিচালিত ক্র্যাকডাউনে, 2014-15 সালে সরকার বিরোধী আন্দোলনে, 2021 সালে মোদী বিরোধী এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে হেফাজতে ইসলাম বাংলাদেশের উপর পরিচালিত যেই জুলুম নির্যাতনে, সর্বশেষ 2024 সালের জুলাই এবং আগস্টে ফ্যাসিবাদ বিরোধী, বৈষম্য বিরোধী আন্দোলনে, কোটা সংস্কার আন্দোলনে আত্মদানকারী 2 সহস্রাধিক বাংলার দামাল সন্তানদেরকে, যাদের ত্যাগ, কোরবানি আর রক্তের সিঁড়ি বেয়ে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বীর শহীদানদের শাহাদাতকে কবুল করুন এবং তাদের এই আত্মত্যাগের বিনিময়ে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী, বৈষম্যহীন একটি দেশ গড়বার তৌফিক আমাদেরকে দান করুন। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা একটি দীর্ঘ জুলুমের পথ অতিক্রম করে আজ 5ই আগস্টের মহান বিপ্লবের পরে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে বিতাড়িত করে একটি নতুন বাংলাদেশ গড়বার দোরগোড়ায় এবং সেই প্রত্যয় নিয়ে আমরা সামনের দিকে পথ চলছি। এই সময়টা আমি বাংলাদেশের মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই। বাংলাদেশের মানুষ অতীতে বহুবার সংগ্রাম করেছে, সংগ্রাম করে তারা অপশক্তিকে পরাস্ত করেছে, পরাজিত করেছে। এই ইতিহাস অনেক দীর্ঘ। 190 বছর পর্যন্ত সংগ্রামের মধ্য দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদী অপশক্তিকে তারা পরাস্ত করেছে। অতঃপর পূর্ব বাংলার মুসলমানদের স্বাধীন জাতিসত্তা গঠনের অভিপ্রায় নিয়ে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে পশ্চিম পাকিস্তানের দাদাবাবুদের খবরদারিকে খতম করার জন্য পূর্ব বাংলার মুসলমানরা সংগ্রাম করে বিজয় অর্জন করেছে। অতঃপর 24 বছরের পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের
আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে ৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে পৃথিবীতে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে তার অভ্যুদয় ঘটিয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই, আমরা প্রতিবার বিজয় অর্জন করার পর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার ঠিক আগ মুহূর্তে আমাদের বিজয়কে ছিনতাই করা হয়েছে। 1947 সালে দেশ যখন বিভক্ত হলো, মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড তৈরি করবার ঐতিহাসিক লাহোর প্রস্তাবে বাংলাদেশের অবিসংবাদিত রাজনৈতিক নেতা শেরে বাংলা একে ফজলুল হকের যে উত্থাপিত প্রস্তাব, সেই প্রস্তাবকে ভিন্ন খাতে প্রবাহিত করে একটি একাধিক ইসলামী মুসলিম রাষ্ট্রের পরিবর্তে একটি ভিন্ন ভিন্ন সংস্কৃতি এবং ভিন্ন ভিন্ন ভৌগোলিক এলাকাকে সংযুক্ত করে একটি রাষ্ট্র গঠন করার মধ্য দিয়ে এই দেশের অগ্রগতি এবং তার প্রকৃত স্বাধীনতাকে বিলম্বিত করা হয়েছিল, যার কারণে 1971 সালে আবার স্বাধীনতার সংগ্রাম করতে হয়েছে। 71 সালে যেই স্বাধীনতার সংগ্রাম হয়েছিল 24 বছরের পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকদের বৈষম্যের বিরুদ্ধে। 71-এর মুক্তিযুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। তারা 47 সালে বাংলাদেশ এবং এই ভূখণ্ড যেই কমিটমেন্ট নিয়ে স্বাধীনতা লাভ করেছিল, জাতির সঙ্গে অঙ্গীকার ছিল আল্লাহর আইন বাস্তবায়ন করা হবে, ইসলামী শরিয়া ভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। কিন্তু 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা জাতির সঙ্গে কৃত সেই অঙ্গীকারকে তারা ভঙ্গ করেছে, জাতির সঙ্গে তারা গাদ্দারি করেছে। 1970 সালে শেখ মুজিবুর রহমান সাহেব জাতির কাছে প্রতিশ্রুতি দিলেন, অঙ্গীকার করলেন, কমিটমেন্ট করলেন, নৌকা মার্কায় সিল মারো, আমরা পাশ করতে পারলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করব না। জাতির সঙ্গে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী কোনো আইন তৈরি না করবার অঙ্গীকার করে, ওয়াদা করে, জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি নির্বাচনে বিজয় অর্জন করলেন। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর না করে তারা 25শে মার্চের ভয়াল কালো রাতে হামলা চালালো। 26শে মার্চ কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা উচ্চারিত হলো। 9 মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে 16ই ডিসেম্বর 71 সাল বিজয় অর্জন হলো। এই 71 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত 1947 সালের আগস্ট থেকে 71-এর 16ই ডিসেম্বর পর্যন্ত কোনদিন বাংলাদেশের মানুষকে ধর্মনিরপেক্ষতার কথা শোনানো হয়নি। বাংলাদেশের মানুষের সঙ্গে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক মতবাদের গাল গল্প শোনানো হয়নি। অথচ 71-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার কয়েক মাসের ব্যবধানে, এই দীর্ঘ 9 মাস শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে ছিলেন না, পাকিস্তানের হাতে সেই তাদের কাছে বন্দী ছিলেন, অথবা তাদের কাছে তিনি আপ্যায়িত ছিলেন, যেটাই ছিলেন। সেখান থেকে তিনি ছাড়া পেয়ে মুক্তি পেয়ে গেলেন লন্ডনে। লন্ডন থেকে স্বাধীন বাংলার মাটিতে তিনি পদার্পণ না করে তিনি গেলেন সর্বপ্রথম নয়াদিল্লিতে। বাংলাদেশ স্বাধীন হলো, সেই স্বাধীন জনগণের কাছে না এসে তিনি গেলেন নয়াদিল্লিতে ইন্দিরা গান্ধীর কাছে। শ্রীমতী ইন্দিরা গান্ধী 72 সালে শেখ মুজিবুর রহমান সাহেবকে ভারতীয় সংবিধানের মৌল 4 নীতির ভিত্তিতে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করবার সবক পড়িয়ে দিলেন। আর সেই সবকের ভিত্তিতে ভারতীয় প্রেসক্রিপশনকে বুনিয়াদ হিসেবে ধরে নিয়ে 72 সালে বাংলাদেশের স্বাধীন বাংলার মাটিতে একটি সংবিধান তৈরি হলো, যেই সংবিধানের মাধ্যমে লাখো প্রাণের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশকে ভারত মাতার চরণ তলে বলি দেওয়া হয়। আমরা বলতে চাই 72 সালের সংবিধানের মাধ্যমে 1971-এর মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা হয়। 72 সালের সংবিধানের মাধ্যমে জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াইয়ের সেই মাহাত্ম্যকে খর্ব করা হয়। 72-এর সংবিধানের মাধ্যমে বাংলাদেশের মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে গলা টিপে হত্যা করা হয়েছে।
৭২-এর সংবিধানের নাম দিয়ে ৭১-এর সংবিধান ৭১-এর চেতনাকে হত্যা করা হয়েছে। এভাবেই ৭১-এর চেতনার নামে বিগত 50 বছর পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদী বাকশালী শক্তি বাংলাদেশের মানুষকে ৭২-এর চেতনা গেলাবার চেষ্টা করেছে। আমি এই অতীতের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, ৪৭ সালে বিজয় অর্জন করার পরেও কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা অর্জন করতে পারিনি। ৭১-এর ঐতিহাসিক জুলুমের বিরুদ্ধে লড়াইয়ে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার পরেও কয়েক মাসের ব্যবধানে মুক্তিযুদ্ধের অর্জনকে হাইজ্যাক করেছে, ছিনতাই করে স্বাধীন বাংলাদেশকে আরেকটি দেশের করতলগত করা হয়েছিল। আজ 2024 সালে যেই ঐতিহাসিক বিজয় আমরা অর্জন করেছি, সে বিজয়কে কাঙ্ক্ষিত লক্ষ্য পর্যন্ত আমাদের পৌঁছাতে হবে। বৈষম্যের কবর রচনা করতে হবে, সমস্ত জুলুম এবং শোষণকে শেকড় সহ উপড়ে ফেলতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এজন্য আমরা স্পষ্ট দাবি তুলতে চাই, বিগত এই ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনকারী শক্তির প্রত্যেকটা খুনির বিচার করতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বাংলাদেশের প্রতিটি মানুষের উপর জুলুম চালিয়েছে, অন্যায় চালিয়েছে। সেই দেশটাকে স্বাধীন দেখতে চায়নি। প্রকৃত অর্থে ৭৫ সালের পর থেকে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার রাজনীতি করেছেন তিনি। ৭৫ সালে তার বাবা নিহত হওয়ার পরে তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন, যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। এই সাইকোপ্যাথিস্ট এই শেখ হাসিনা এরপর থেকে শুরু করেছে ষড়যন্ত্রের রাজনীতি, প্রতিশোধের রাজনীতি আর বিভাজনের রাজনীতি। এইভাবে প্রতিশোধ গ্রহণ করতে করতে সে গোটা দেশ থেকে প্রতিশোধ দিয়েছে। গোটা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবার পায়তারা চালিয়েছে। প্রতিশোধ নিতে নিতে স্বয়ং আওয়ামী লীগের কাছ থেকেও সে প্রতিশোধ গ্রহণ করেছে। আওয়ামী লীগের মধ্যে যদি কোনো বিবেকবান চিন্তাশীল মানুষ থেকে থাকে, তাদেরকে আমি একটু চিন্তা করার আহ্বান জানাই। আপনারা লক্ষ্য করে দেখুন, শেখ হাসিনা অনুভব করতে পেরেছিল অবশ্যই বাংলাদেশের অনেকগুলো শক্তিশালী রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আছে। এরপরে শোনা যায় আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার নিজস্ব আরেকটা প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গণভবন কেন্দ্রিক নিজস্ব একটা গোয়েন্দা সিস্টেম তার ছিল। আর এরপরে যেই দেশের পারপাস সে সার্ভ করেছে, সেই দেশের শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক বাংলাদেশের সর্বস্তরেই বিস্তৃত ছিল। এই সকল গোয়েন্দা নেটওয়ার্কগুলো অবশ্যই তাকে আগাম সতর্ক করেছিল যে তোমার ক্ষমতার মসনদ টিকবে না। অবশ্যই করেছিল। আগস্ট মাসের শুরু থেকেই যখন তার ক্ষমতা যায় অবস্থা, এই সংবাদগুলো শেখ হাসিনা যে টের পায় না, এই ব্যাপারটা এমন হতে পারে না। সে অবশ্যই আগাম অনুমান করেছিল, তার কাছে সংবাদ পৌঁছেছিল। সংবাদ পেয়ে সে কি করেছে? তিনি তার পরিবারের নিরাপত্তার চিন্তা করেছেন। তিনি তার ছেলে মেয়েকে আগে নিরাপদ স্থানে পাঠিয়েছেন। এরপরে তার পরিবারের ছোট একটা বোন তার এখানে ছিল, তাদেরকে সঙ্গে নিয়ে আর এখান থেকে আগে যা পাচার করেছে তো করেছেই, হাজার হাজার কোটি টাকা পাচার করে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। অবশিষ্ট যা ছিল 14টা লাগেজে ভর্তি করে 5ই আগস্ট দুপুর বেলায় হেলিকপ্টারে উড়াল দিয়ে সে যাদের পারপাস সার্ভ করে, যাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশকে ধ্বংস করেছে, তাদের দেশে চলে গিয়েছে। দুইবারের জন্য আওয়ামী লীগের কোন নেতা কর্মীর কথা সে ভাবে নাই। সে ভেবেছে শেখ রেহানার কথা, সে ভেবেছে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কথা, সে ভেবেছে শামা পুতুলের কথা। সে আওয়ামী লীগের কথা ভাবে নাই, আওয়ামী লীগের কোন নেতা কর্মীর কথাও ভাবে নাই। বরং চূড়ান্ত মুহূর্তেও সে আওয়ামী লীগের হেলমেট বাহিনীকে, সে আওয়ামী লীগের হাতুড়ি লীগ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে তাদের
দিয়ে তাদের মাধ্যমে বাংলার দামাল সন্তানদের বুকগুলোকে বুলেট দিয়ে ঝাঁঝরা করেছে। এইভাবে সে গোটা দেশের মানুষের মুখোমুখি করে দিয়েছে আওয়ামী লীগকে। কেন করেছে? কারণ সে আওয়ামী লীগের কাছ থেকে প্রতিশোধ দিয়েছে। সে বলেছিল তার এক বক্তব্যে 1975 সালের 15ই আগস্ট যখন তার বাবাকে হত্যা করা হয়, শেখ হাসিনার এক বক্তব্য আপনারা শুনবেন। তিনি সেখানে বলেছেন যে এত বড় দল, লক্ষ লক্ষ নেতা কর্মী, কেউ তো সেদিন 15ই আগস্ট 32 নম্বরে গিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের লাশটাকে সংরক্ষণ করা পর্যন্ত চেষ্টা করে নাই। এ থেকে বোঝা যায় আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার কত বড় ক্ষোভ ছিল। এজন্য সে এমন কাজ করেছে যে আমি তো যাবই যাব, আওয়ামী লীগের নাম নিয়ে বাংলাদেশে কেউ যেন কোনোদিন রাজনীতি করতে না পারে। আমি আপনাদেরকে বলি, বাংলাদেশে জনরোষের মুখে পড়ে অনেকেই ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। আগে 1990 সালে জেনারেল হোসেন মোহাম্মদের সাথে ক্ষমতা ছেড়েছেন। 1996 সালে এবং 2006 সালে বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছেন। ক্ষমতা ছেড়ে তারা প্রয়োজনে তারা জিন্দানখানায় গিয়েছেন, কারাবরণ করেছেন, বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন যাপন করেছেন, মৃত্যুর সন্ধিক্ষণে তারা থেকেছেন, কিন্তু দেশ ছেড়ে দলের নেতা কর্মীদেরকে বিপদের মুখে ঠেলে ফেলে দিয়ে একা পালিয়ে যান নাই। আর শেখ হাসিনা কি করলেন কাজটা বলেন? আওয়ামী লীগের যারা তাদেরকেই প্রশ্ন করি, শেখ হাসিনা কাজটা করলেন কি? তিনি যাওয়ার আগের দিনও বললেন শেখ হাসিনা পালায় না। বলেন বলেছে কিনা শেখ হাসিনা পালায় না? এই কথা বলে সে তার নেতা কর্মীদেরকে জনগণের মুখোমুখি আরো বেশি যুদ্ধের মুখে ঠেলে দিয়েছে। এরপরে সে কি পালিয়েছে না পালায় নাই? জনগণ কি বলে, শেখ হাসিনা পালিয়েছে কি পালায় নাই? পালিয়ে গিয়ে নিজে এবং নিজের পরিবারের আখের গুছিয়েছে। এত বিশাল ঐতিহ্যবাহী আওয়ামী লীগটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে। আওয়ামী লীগ ধ্বংসের জন্য আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা অন্য কাউকে দায়ী করেন না, বেগম জিয়ার ডক্টর ইউনূসকে দায়ী করেন না, জামাতে ইসলামী আর ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হকদেরকে দায়ী করেন না। আপনাদের ধ্বংসের জন্য সবচেয়ে বড় দায়ী হলো শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে যারা আবার রাজনীতি করতে চায় তাদের মতো কুপমণ্ডুক আর কেউ হতে পারে না। আমরা এখন স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই ফ্যাসিবাদ বাংলার মাটি থেকে বিতাড়িত হয়েছে, সেই ফ্যাসিবাদকে আর কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। কুষ্টিয়াবাসী, আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান, এই বিগত দীর্ঘ তিক্ত অভিজ্ঞতাকে সামনে রেখে আজ আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশে বিগত 53 বছর বাংলাদেশের আমল, 24 বছর পাকিস্তানের আমল, 77 বছরের সমস্ত বঞ্চনার এবার কবর রচনা করতে হবে। ভারতীয় আধিপত্যবাদকে শেকড় শুদ্ধ উপরে ফেলতে হবে। বাংলাদেশের সংবিধানে আর কোনদিন ধর্মনিরপেক্ষতা মতবাদ নামক কুফরি মতবাদ, ভারতীয় এজেন্ডা আর বাংলাদেশে আমরা দেখতে চাই না। আমরা চূড়ান্তভাবে বৈষম্যহীন ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র এবং সমাজ গঠন করতে চাই। এই জন্য ইসলামপন্থী সকল রাজনৈতিক সংগঠনগুলো নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া মজবুত করছে। আমরা কাছাকাছি আসছি। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশে নজিরবিহীন ঐতিহাসিক বৃহত্তর ইসলামী ঐক্য উপহার দেওয়া হবে। সেই ইসলামী ঐক্যের মাধ্যমে বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্রের দিকে অগ্রসর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি বৈষম্যহীন চূড়ান্ত ইনসাফপূর্ণ সমাজ গড়বার জন্য মানব রচিত কোনো তন্ত্রমন্ত্র দিয়ে সম্ভব নয়। এজন্য প্রয়োজন সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত খেলাফত ব্যবস্থাই পারে প্রকৃত অর্থে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের মধ্যে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে।
সকলের প্রাপ্য অধিকার তাকে ফিরিয়ে দিতে। এজন্য আপনারা আল্লাহ প্রদত্ত এই খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আপনারা যার যার জায়গা থেকে পরিশ্রম করতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে আহ্বান করছে। বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, শ্রমিক মজলিস, খেলাফত ছাত্র মজলিসের পতাকা তলে শামিল হয়ে এই বাংলার মাটিকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করে ইসলামী খেলাফত বাস্তবায়নের লক্ষ্যে আপনারা আমাদের হাতে হাত রাখুন। সংঘবদ্ধ এই সংগ্রামের মধ্য দিয়ে আমরা মঞ্জিল মাকসুদ পর্যন্ত পৌঁছতে চাই। আমরা মনে করি এবং দায়িত্বহীনভাবে বলি, বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাঁথা। বাংলাদেশের শত্রু তারাই, ইসলামের শত্রু যারা। বাংলাদেশে ইসলাম আক্রান্ত হলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। কাজেই যারা বাংলাদেশে ইসলামকে দুর্বল দেখতে চায়, যারা বাংলাদেশে ইসলামী সমাজ ব্যবস্থাকে দুর্বল করতে চায়, তারাই বাংলাদেশের শত্রু, তারাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু। আসুন এই বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, ইসলাম বিরোধী অপশক্তিকে মোকাবেলা করবার মধ্য দিয়ে দেশ জাতির কল্যাণে আমরা একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার এই অব্যাহত সংগ্রামে শামিল হই। আল্লাহ পাক আপনাদের সকলকে তৌফিক দান করুন, কবুল করুন। আজকের এই গণসমাবেশ সাফল্যমণ্ডিত হোক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।